আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি উচ্ছ্বাসে। আশা করি সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা পড়ব হচ্ছে পর্যায় সারণীর ব্যতিক্রম। পর্যায় সারণীতে তিনটা জিনিস তোমার ব্যতিক্রম: হাইড্রোজেনের অবস্থান, হিলিয়ামের অবস্থান এবং হচ্ছে ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারির অবস্থান। তো হাইড্রোজেন তোমার একটি অধাতু। হাইড্রোজেন কি? শুরুতে আমরা পড়বো হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। তো হাইড্রোজেন একটা অধাতু। পর্যায় সারণীতে তোমার যেসব মৌলগুলো তোমরা দেখতে পাও, আমাদের আধুনিক পর্যায় সারণীতে 118টি মৌল রয়েছে। তার মধ্যে কিছু কিছু মৌল হচ্ছে ধাতু, আবার কিছু কিছু মৌল হচ্ছে অধাতু। কোনগুলো ধাতু এবং কোনগুলো অধাতু সেগুলো তোমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম পড়ার সময় সেগুলো চিহ্নিত করতে পারবে। তো পর্যায় সারণীতে তোমার এতটুকু জাস্ট মনে রাখো যে তোমার সামনে যদি তুমি পর্যায় সারণী রাখো, তোমার হাতের ডান দিকের গুলো হচ্ছে অধাতু এবং বাম দিকের গুলো হচ্ছে ধাতু, আর মাঝখানে যে মৌলগুলো রয়েছে সেগুলো হচ্ছে উপধাতু। তো ডান দিকের মৌলগুলা ধাতু আর বাম দিকের মৌলগুলা যদি অধাতু হয়, কিন্তু হাইড্রোজেনের অবস্থান কোথায়? হাইড্রোজেনের অবস্থান কিন্তু বামে। তাহলে হাইড্রোজেনকে কোথায় স্থান দেওয়া হলো? হাইড্রোজেনকে স্থান দেওয়া হলো হচ্ছে তোমার ধাতুর সাথে। তো কিন্তু আলটিমেটলি হাইড্রোজেন কি? হাইড্রোজেন একটি অধাতু। হাইড্রোজেন একটি অধাতু। হাইড্রোজেনকে স্থান দেওয়া হয়েছে গ্রুপ এক এর যে মৌলগুলো আছে তোমার লিথিয়াম। গ্রুপ এক এর মৌলগুলো হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো এই মৌলগুলোর সাথে হাইড্রোজেনকে তোমার স্থান দেওয়া হয়েছে। এই মৌলগুলার যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো, এদের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে তাদের সর্ববহিত শক্তি স্তরে একটা ইলেকট্রন রয়েছে। হাইড্রোজেনেরও তোমার একটা ইলেকট্রন রয়েছে। আচ্ছা, তুমি যদি এই গ্রুপ এক এর মৌলগুলো যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো, এদের ইলেকট্রন বিন্যাসটা যদি তুমি এদের ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পারবে যে যেমন একটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, ধরো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে এদের সর্ববহিত শক্তি স্তরে তুমি দেখতে পাবে যে একটা ইলেকট্রন রয়েছে। তো তুমি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা করো, দেখো তুমি আহ তারও কিন্তু সর্ববহিত শক্তি স্তরে একটা ইলেকট্রন রয়েছে। তো দেখো, হাইড্রোজেন একটি অধাতু, কিন্তু তাকে স্থান দেওয়া হয়েছে গ্রুপ এক এর মৌলগুলোর সাথে। কারণ হাইড্রোজেনের সর্ববহিত শক্তি স্তরে একটা ইলেকট্রন রয়েছে, গ্রুপ এক এর মৌলগুলোরও সর্ববহিত শক্তি স্তরে একটা ইলেকট্রন রয়েছে। আবার হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও হাইড্রোজেনের অনেক ধর্ম ক্ষার ধাতুর সাথে মিলে যায়, এজন্য তাকে গ্রুপ এক এ স্থান দেওয়া হয়েছে। আবার তোমার গ্রুপ যে তোমার হ্যালোজেন গ্রুপটাতে আছে, হ্যালোজেন গ্রুপ হচ্ছে তোমার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, স্ট্যাটিন, টেনাসাইন, অর্থাৎ 17 নং গ্রুপের মৌলগুলোকে তোমার হ্যালোজেন গ্রুপ বলা হয়। হ্যালোজেন মানে হচ্ছে সামুদ্রিক লবণ। এই যে মৌলগুলো আছে তোমার 17 নং গ্রুপের মৌলগুলা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারপর হচ্ছে স্ট্যাটিন, টেনাসাইন, এই মৌলগুলা তোমার সামুদ্রিক লবণের মধ্যে পাওয়া যায়। তো এই মৌলগুলোকে বলা হয় হচ্ছে তোমার হ্যালোজেন গ্রুপ। তো এই হ্যালোজেন গ্রুপের মৌলগুলার যেমন সর্ববহিঃস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন গ্রহণ করে তারা নিষ্ক্রিয় মৌলের গুণাবলী অর্জন করতে পারে, হাইড্রোজেনও তেমনি একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। কারণ তুমি দেখো, হাইড্রোজেনের সর্ববহিঃস্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে 1s1। তো এস অরবিটালে সে যদি এই অরবিটাল পূর্ণ করতে চায় তাহলে সে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। তাহলে তুমি দেখো কি হচ্ছে, হাইড্রোজেন একটা অধাতু, কিন্তু তার যে ইলেকট্রন বিন্যাস, তার ইলেকট্রন বিন্যাস গ্রুপ এক এর ক্ষার ধাতুগুলোর সাথে মিলে যায়। গ্রুপ এক এর মৌলগুলো হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার। তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার এই কথাটার অর্থ হচ্ছে তোমার এই মৌলগুলা বিদ্যুৎ পরিবহন করতে পারে। তো ধনাত্মক ক্ষার ধাতু। এখন ধনাত্মক মানে কি? এই যে এই মৌলগুলা, একটা মৌল কখন তোমার ইলেকট্রন বা চার্জ পরিবহন করবে? যখন সে তোমার হয় ধনাত্মক অবস্থায় আছে কিংবা ঋণাত্মক অবস্থায় আছে, কিন্তু সে যখন নিষ্ক্রিয় হয়ে যাবে তখন কিন্তু আর সে চার্জ বা বিদ্যুৎ পরিবহন করবে না। তো দেখো, এগুলো হচ্ছে ধনাত্মক ক্ষার। কারণ তীব্রতরের ধনাত্মক ক্ষার, এর অর্থ হচ্ছে তোমার এই যে গ্রুপ এক এর মৌলগুলা, এদের সর্ববহিত শক্তি স্তরে একটা ইলেকট্রন রয়েছে, তাই এরা একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা দেখায়। তো এরা হচ্ছে ধনাত্মক আয়নে পরিণত হবো, এজন্য এদেরকে বলা হয় হচ্ছে তীব্রতরের ধনাত্মক ক্ষার। তো এখন তুমি দেখো, এই তীব্রতরের ধনাত্মক ক্ষার ধাতুগুলোর মতো হাইড্রোজেনেরও সর্ববহিত শক্তি স্তরে একটা ইলেকট্রন রয়েছে। আবার যে হ্যালোজেন গ্রুপের মৌলগুলো রয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের সর্ববহিত সর্ববহিত শক্তি স্তরে 7টা ইলেকট্রন রয়েছে। এদের যদি তুমি একটা ইলেকট্রন বিন্যাস করো, ধরো আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা করলাম। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে 1s1, 1s2,
ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 17, তো 2s2 2p5 3s2 3p5 সরি 2p6। তো দেখো তাদের সর্ববহিত শক্তি স্তরে কিন্তু 7টা ইলেকট্রন রয়েছে। এই যে দেখো সর্ববহিত শক্তি স্তর হচ্ছে 3, আর এখানে 2টা আর 5টা, 7টা ইলেকট্রন রয়েছে। তাই তারা কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে তারা ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা দেখায়। এখন এদের মতো হাইড্রোজেনের একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, কিন্তু হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম ক্ষার ধাতুর সাথে মিলে যাওয়ায় তাই একে গ্রুপ একে স্থান দেওয়া হয়েছে। তাহলে পর্যায় সারণীর যে ব্যতিক্রমগুলো তোমরা দেখতে পাও, 3টা ব্যতিক্রম: হাইড্রোজেনের অবস্থান, হিলিয়ামের অবস্থান, ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট মৌলের অবস্থান। তার মধ্যে হাইড্রোজেনের অবস্থানটা ব্যতিক্রম হওয়ার কারণ কি, হাইড্রোজেন একটি অধাতু। পর্যায় সারণীর ডান দিকের মৌলগুলো হচ্ছে অধাতু, বাম দিকের মৌলগুলো হচ্ছে ধাতু, কিন্তু হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও হাইড্রোজেনকে বামে রাখা হয়েছে। এর কারণ গ্রুপ একের যে মৌলগুলো রয়েছে, গ্রুপ একের মৌলগুলো হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু। তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু মানে কি, এরা বিদ্যুৎ পরিবহন করে। এখন বিদ্যুৎ পরিবহন করতে হলে তোমার ধনাত্মক চার্জ হতে হবে কিংবা ঋণাত্মক চার্জ হতে হবে, অর্থাৎ চার্জ থাকতে হবে। নিষ্ক্রিয় অবস্থায় কিন্তু বিদ্যুৎ পরিবহন করবে না। তো 1 নং গ্রুপের মৌলগুলো হচ্ছে এরা ইলেকট্রন যেহেতু ত্যাগ করে, তাই তারা ধনাত্মক ক্ষার ধাতু। তো এদের মতো হাইড্রোজেনেরও ইলেকট্রন বিন্যাসের সর্ববহিত শক্তি স্তরে একটা ইলেকট্রন রয়েছে। আবার হাইড্রোজেন অধাতু, এর কারণ হচ্ছে হ্যালোজেন গ্রুপের যে মৌলগুলো রয়েছে এরা একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তেমনি হাইড্রোজেনও কিন্তু এখানে এস অরবিটাল পূর্ণ করতে চাইলে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তবে হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম ক্ষার ধাতুর সাথে মিলে যাওয়ায় হাইড্রোজেনকে গ্রুপ একে স্থান দেওয়া হয়েছে। তো এরপরে তোমার হিলিয়ামের অবস্থান। হিলিয়ামের অবস্থানটা মূলত কোথায়? হিলিয়ামের অবস্থান কিন্তু দেওয়া হয়েছে তোমার 18 নং গ্রুপে। আমরা যদি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হয় দেখো, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, তো 1s2। তাহলে আমরা যদি এর ইলেকট্রন বিন্যাস অনুসারে গ্রুপ সংখ্যা বের করি তাহলে হিলিয়ামের গ্রুপ সংখ্যা কত? গ্রুপ সংখ্যা বের করার নিয়ম হচ্ছে সর্ববহিত প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে, এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তাহলে হিলিয়ামের গ্রুপ সংখ্যা কত? 2। এখন হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অনুসারে তার গ্রুপ সংখ্যা 2 হওয়ার কথা, কিন্তু হিলিয়ামকে স্থান দেওয়া হয়েছে 18 নং গ্রুপে। এখন তোমার 2 নং গ্রুপে যে তার স্থান হওয়ার কথা, 2 নং গ্রুপের মৌলগুলা হচ্ছে তোমার, তারাও ধনাত্মক ক্ষার ধাতু, তড়িৎ ধনাত্মক, তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু, এবং এরা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার মানে কি, 2 নং গ্রুপের মৌলগুলো হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। এরা তোমার মাটির নিচে আকরিক আকারে পাওয়া যায়, তো তাই এই জন্য এদেরকে বলা হয়েছে মৃৎ ক্ষার ধাতু। আর তোমার এই মৃৎ ক্ষার ধাতু ধর্মগুলোর সাথে হিলিয়ামের ধর্মের কোনো মিল নাই। কিন্তু হিলিয়াম হচ্ছে তোমার একটা নিষ্ক্রিয় গ্যাস। কিভাবে তুমি দেখো, হিলিয়ামের সর্ববহিত শক্তি স্তর কিন্তু ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, 1s2। তাই সে কি, নিষ্ক্রিয় গ্যাস। 18 নং গ্রুপের মৌলগুলা হচ্ছে তোমার হিলিয়াম, নিয়ন, তারপর হচ্ছে আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অর্গানজন। তো এই মৌলগুলা যে এগুলা হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস। 18 নং গ্রুপের সবগুলো মৌল হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলার যে ধর্ম, এই ধর্মের সাথে হিলিয়ামের ধর্ম মিলে যায়, কিন্তু তার যে ইলেকট্রন বিন্যাস অনুসারে 2 নং গ্রুপে স্থান হওয়ার কথা। 2 নং গ্রুপের মৌলগুলো হচ্ছে তোমার মৃৎ ক্ষার ধাতু। তো এই মৃৎ ক্ষার ধাতুর ধর্মগুলোর সাথে হাইড্রোজেনের ধর্মের কোনো মিল পাওয়া যায় না, তাই এর ধর্মের মিল করানোর জন্য 2 নং গ্রুপে হিলিয়ামকে স্থান দেওয়া হয়েছে। এখন ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট মৌলের অবস্থান, এটা হচ্ছে পর্যায় সারণীতে আরেকটা ব্যতিক্রম অবস্থান। কারণ তোমার গ্রুপ 3, পর্যায় 6 এবং পর্যায় 7-এ তোমার 15 পর্যায় 6-এ 15টা মৌল, যাদেরকে বলা হয় ল্যান্থানাইট মৌল। আবার গ্রুপ 3-এ পর্যায় 7-এ 15টা মৌল। এই 15টা মৌলের তোমার যে ধর্মগুলো রয়েছে এগুলো একই রকমের। তো 15টা মৌলকে একই গড়ে স্থান দেওয়া সম্ভব নয়, তাই তাদেরকে নিচে ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারি আকারে তোমার পর্যায় সারণীর নিচে স্থান দেওয়া হয়েছে। তাহলে পর্যায় সারণীতে তোমার ব্যতিক্রম, এর মধ্যে হাইড্রোজেন, হিলিয়াম, ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারি। এই ব্যতিক্রমের কারণগুলা কি, হাইড্রোজেন তোমার অধাতু হওয়া সত্ত্বেও একে তীব্রতরের ধনাত্মক ক্ষার ধাতু গ্রুপ একে স্থান দেওয়া হয়েছে। কারণ তোমার হ্যালোজেন গ্রুপের মৌলগুলা যেমন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, হ্যালোজেন গ্রুপের মৌলগুলা হচ্ছে অধাতু, হাইড্রোজেনও তেমন একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে, এর ধর্ম অধাতুর মতো। কিন্তু হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম তোমার
গ্রুপ একের যে মৌলগুলা রয়েছে তীব্রতর ধনাত্মক ক্ষার ধাতু এই মৌলগুলোর সাথে মিলে যায়, তাই একে গ্রুপ এক স্থান দেওয়া হয়েছে। মোট কথা তোমার ধর্মের মিল করানোর জন্য গ্রুপ একে স্থান দেওয়া হয়েছে হাইড্রোজেনকে। আবার হিলিয়ামের ক্ষেত্রেও সেম একই রকম। হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস, কিন্তু ইলেকট্রন বিন্যাস অনুসারে তার তোমার গ্রুপ 2 এর স্থান হওয়ার কথা। গ্রুপ 2 এর মৌলগুলো হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। তোমার গ্রুপ 2 এর মৌলগুলোর ধর্মগুলোর সাথে হিলিয়ামের ধর্মের কোনো মিল নেই। হিলিয়ামের ধর্মের মিল রয়েছে তোমার নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ 18 নং গ্রুপের যে মৌলগুলো রয়েছে তাদের সাথে, তাই হিলিয়ামকে তোমার 18 নং গ্রুপে স্থান দেওয়া হয়েছে। আর ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট মৌলের অবস্থান ব্যতিক্রম হওয়ার কারণ হচ্ছে তোমার ল্যান্থানাইট যে মৌল, ল্যান্থানাইট সারির 15টা মৌল এবং অ্যাক্টিনাইট সারির 15টা মৌল। 15টা মৌলকে কখনো একই ঘরে স্থান দেওয়া সম্ভব নয়, তাই পর্যায় সারণীর নিচে তাদেরকে আলাদা সারিতে স্থান দেওয়া হয়েছে। তো তোমার কোশ্চেন হতে পারে হাইড্রোজেনের অবস্থান ব্যতিক্রম কেন? তো আমি যেভাবে বললাম তুমি এভাবে গুছিয়ে লিখে দিলেই তুমি ফুল মার্ক পাবে। আবার হচ্ছে তোমার এভাবে কোশ্চেন হতে পারে যে হিলিয়ামের অবস্থান, ইলেকট্রন বিন্যাস অনুসারে হিলিয়ামের অবস্থান গ্রুপ 2 হওয়ার কথা, কিন্তু হিলিয়ামের অবস্থান 18 নং গ্রুপে কেন? ওই যে 18 নং গ্রুপের মৌলগুলো হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস, ধর্মে মিল করানোর জন্য তাকে 18 নং গ্রুপে দেওয়া হয়েছে। আর ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট মৌলের অবস্থান এটা তোমার খুব বেশি একটা কমন না, কমন হচ্ছে তোমার এই দুইটা বেশি কমন। তবুও তুমি জেনে রাখো ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট মৌল হচ্ছে তোমার একই ঘরে স্থান দেওয়া সম্ভব নয় 15টি মৌল, তাই তাদেরকে নিচে স্থান দেওয়া হয়েছে।